আমি যদি আপনাকে বলি, আমি একজন নারী, একজন সিঙ্গল নারী, একজন অ্যাপারেন্টলি ইয়াং সিঙ্গল নারী, আমি কি পুরো সমাজের চোখ রাঙানোর বিরুদ্ধে দাঁড়াচ্ছি? না। ওমেন উইথ আ ভয়েস ইজ ভেরি ডেঞ্জারাস। আপনি নিশ্চয়ই খনার কথা জানেন। খনার জিভ কেটে দেয়া হয়েছিল। একজন ভোকাল নারী এই সমাজে দাঁড়িয়ে থাকবে, তাই কি হয়? তো আমার লড়াইটা বহুমাত্রিক, আমার লড়াইটা বহুমাত্রিক। আমাকে এই সমাজের পুরুষতান্ত্রিকতার বিরুদ্ধে লড়তে হয়, আমাকে রাজনীতির, যেটা ভীষণ রকম মেল ডমিনেটেড একটা ক্ষেত্র, একটা মেল ডোমেইন যেটাকে বলা হয়, সেটার চোখে চোখ রেখে আমাকে দাঁড়াতে হয়। এবং আপনি জানেন যে আমি দেখছিলাম আমাদের এইবার রাজনৈতিক দলগুলো যারা প্রত্যেকে পরিবর্তনের অঙ্গীকার করেছে, তার মধ্যে 50টা রাজনৈতিক দলের মধ্যে একটা হিসেব এসছে 30টা রাজনৈতিক দল কোনো নারী প্রার্থী দেয় নাই। আর বড় দুটো রাজনৈতিক দল, বিএনপিতে 3.something%, 3.3% নারী সরাসরি ইলেকশনের জন্য নমিনেটেড হয়েছে, আর জামাতে ইসলামের 0% নারী, একজনও নারী প্রার্থী নাই। সো এইরকম একটা ময়দানে স্বতন্ত্র একজন নারী প্রার্থী, তার লড়াইটা কি বহুমাত্রিক নয়? যে দল বা যারা পরিবর্তনের কথা বলল যে তারা সবকিছুই পরিবর্তন করবে, বিশেষ করে নারীর ক্ষেত্রে খুবই ভোকাল ছিল, এবং আমরা জুলাই অভ্যুত্থানে দেখলাম যে নারীরাই সামনের সারিতে ছিল, সেই নারীদেরকেই যদি সরিয়ে ফেলা হলো, তাহলে পরিবর্তনটা কোথায় আসলো, কার হাত ধরে আসলো বা কিভাবে আসলো? এবং এদের উপর আসলে আমি কি সামনের দিনে ভরসা করব, যারা শুরুতেই প্রতিশ্রুতি ভঙ্গ করলো? আমি আপনাকে খুবই বিনীতভাবে একটা কথা বলি, পরিবর্তন না একটা গোষ্ঠী কখনো করে না। পরিবর্তনটা ব্যক্তি একটু একটু করে, ব্যক্তির কর্মের দ্বারা পরিবর্তন হয়। ধরুন, এই যে আমি স্বতন্ত্র প্রার্থী নারী, এটাও তো একটা প্রতিবাদ, তাই না? এটাও তো একটা পরিবর্তনের ইঙ্গিত, তাই না? এটা তো একটা পরিবর্তন। সেই পরিবর্তনটা আসলে স্বতন্ত্র প্রার্থী নারী হিসেবে আমরা আগেও দেখেছি, অফকোর্স 18 নির্বাচনও ছিল, অফকোর্স দেখেছেন। কিন্তু এই যে আপনি পরিবর্তনের কথা বলছেন, কত শতাংশ নারী স্বতন্ত্র দাঁড়িয়ে যায়? আমরা এই প্রথম বোধহয় দেখলাম একটা শক্তিশালী রাজনৈতিক দলের বিরুদ্ধে খুব শক্ত ভয়েস নিয়ে দাঁড়িয়ে যাওয়া নারী। মানে এটা খুব সিগনিফিক্যান্ট প্রবীণ ফারহানা, কারণ আমরা কি করি, আমরা ক্ষমতাকে ভয় পাই। যে দলটা ক্ষমতায় আসবে বলে অধিকাংশ মানুষ মনে করছে, বা তার কর্মী সমর্থক তো মনেই করছে, তার বিরুদ্ধে আপনি দাঁড়িয়ে আছেন। আমি আমার আগের প্রশ্নটা একটু ফেরত যাই। ধরেন বিএনপি ক্ষমতায় আসলো, আপনি আপনার সিটে জিতলেন, কতটা কঠিন হবে আপনার সামনের জীবন মনে করেন? না, কঠিন কেন হবে? কঠিন হওয়ার তো কোনো কারণ নাই। কারণ প্রথমত আপনি নারী এমপি হতে যাচ্ছেন, স্বতন্ত্র এমপি হতে যাচ্ছেন, আপনি আসলে বিশেষ আসন থেকে আসেননি, আপনি সরাসরি আসন লড়াই করেই এসছেন। সো কঠিন কি হবে না আপনার জন্য? কারণ আমরা জানি নারী এমপিদেরকে দিয়ে তো এমনিই অনেক জটিলতায় থাকেন নারী এমপিরা। আমি কেন এমপি হতে চাচ্ছি এবার, এই ব্যাপারে আমার স্পষ্ট ধারণা আছে। আমি এমপি হতে চাচ্ছি বিকজ আমার যেই দুটো উপজেলা, সেটা ভীষণ অবহেলিত। আমি এত অবহেলিত উপজেলা বাংলাদেশে আর দ্বিতীয়টি আছে বলে আমার জানা নাই। এই দুটো উপজেলায় আমি যেই পরিবর্তনগুলো আনতে চাই, সেই ব্যাপারে আমার স্পষ্ট রোডম্যাপ আছে। এবং আমি হিসেব কষে দেখেছি, যেই পরিমাণ বরাদ্দ সরকারি তরফ থেকে আসবে, সেটা যদি এমপি চুরি না করে, এমপির সাগরেদরা চুরি না করে, ঠিকাদারও কিন্তু তখন চুরি করতে পারে না সেভাবে। আমি দেখছিলাম আপনার এই খবরটা, কিন্তু তখনই আমার মাথায় প্রশ্নটা এসছে, সেই চুরি ঠেকাবেন কিভাবে? ঠেকাবো? আমি চুরি তো করব না। আমি চুরি করলেই আমার সাগরেদ চুরি করবে, আমার সাগরেদ চুরি করলেই ঠিকাদার করবে। এটা তো একটা চেইন, মাথার পচন শুরু হয় মাথা থেকে। যখন একটা ইনস্টিটিউশনের হেড অনেস্ট থাকে, ট্রাস্ট মি ফারহানা, হ্যাঁ লোয়ার টিয়ারে হয়তো কিছু কিছু কারাপশন হয়, বাট র্যাম্পেন্ট কারাপশন বলতে যেটা বোঝায় যে একটা জিরো ডেভেলপমেন্ট, আমার এলাকায় জিরো ডেভেলপমেন্ট হয়েছে ইন লাস্ট 55 ইয়ার্স, এটা হইতে পারে না। 55 না, স্বাধীনতার পর না, স্বাধীনতার পর আপনি গেলেই বুঝবেন সেখানকার কি হাল, সেখানকার কি হাল, ওটা আপনি গেলেই বুঝবেন, ভয়াবহ অবস্থা। সো এটাকে ঠিক করার জন্য 5 বছর ইজ নট এনাফ, বাট আমি যদি শুরুটা করতে পারি, একটা দৃশ্যমান পরিবর্তন আমি আনতে পারবো। সো
আমার বরাদ্দ এবং আরেকটা সরকারি দলের এমপির বরাদ্দ কিন্তু সমান। সেখানে কিন্তু আমার বরাদ্দ কাটার কারো কোনো এখতিয়ার নাই, পারবে না কাটতে। সো আমি কাজ করতে চাইলে কাজ করতে পারি। এক, দুই হচ্ছে পলিসি মেকিং এবং আইন প্রণয়ন। এই দুটোর অভিজ্ঞতাই তোমার আছে। আমি তো সংসদে ছিলাম এবং আমি একজন আইনজীবী, আমার 22 বছরের আইন পেশার অভিজ্ঞতা আছে। সো আমার মনে হয় না এগুলো কোনোটাই কোনো সমস্যা।